কার্তিকেরই সবুজ মাঠে প্রাণের ছড়াছড়ি, দিক হতে আজ দিগন্তরে আনন্দে লুটিয়ে পড়ি। চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কার্তিকের শুভেচ্ছা জানাই। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌতজগৎ ও পরিমাপের ত্রুটি সম্পর্কিত শিক্ষণগুলো পড়িয়েছিলাম আমরা। আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সরণ, ত্বরণ এই দুটা রাশি সম্পর্কে তোমরা জানো। অবশ্যই ভৌত রাশি। কেমন ভৌত রাশি তোমরা জানো যে এই দুটা রাশি প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজন। তাহলে আজকের পাঠের বিষয় কি হবে তোমরা এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকের পাঠের বিষয় হবে ভেক্টর বা সদিক রাশি, এবং এই অধ্যায়ের 3টা শিখন ফল আমরা আজকের পাঠে অন্তর্ভুক্ত করব। শিখন ফল এক হবে ভেক্টর, বললাম আমরা ভেক্টরের ধর্ম। শিখন ফল 2 হবে বিভিন্ন ভৌত রাশির ভেক্টর প্রকাশ, এবং 3 নম্বর শিখন ফল হবে কতিপয় ভেক্টর। পাঠের বিষয় এই পাঠের বিষয় হবে 3টা শিখন ফল। 3টা শিখন ফল নিয়ে আমরা আগাবো। প্রথম শিখন ফল ভেক্টরের ধর্ম। চান্দিনা রেদন আহমেদ কলেজে যাবে। চান্দিনা বাস স্টেশনে নেমেছ। তোমরা হয়তো শুনেছ যে চান্দিনা বাস স্টেশন থেকে কলেজের দূরত্ব 1 কিলোমিটার। স্টেশনে নেমে 1 কিলোমিটার গেলেই কিন্তু চান্দিনা কলেজকে, তোমাদের শিক্ষার যে প্রতিষ্ঠান, ওটাকে পাবে না তোমরা। তাহলে নেমে কি করতে হবে? একটু তোমাদের যেতে হবে পূর্ব দক্ষিণ দিকে, তাহলে তোমরা কলেজের অবস্থানটাকে পাবে। অর্থাৎ দিক নির্ভর যে বিষয়, যে রাশি প্রকাশের জন্য, যে ভৌত রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে দিকের প্রয়োজন, তাকেই বলা হয় ভেক্টর। দিক নির্ভরশীলতা, কোন নির্ভরশীলতা এই বিষয়টাতে আসবে। তাহলে প্রথম যে শিখন ফল ভেক্টরের ধর্ম যখন আমরা বলবো, তাহলে ভেক্টর রাশি কি থাকবে? মান লাগবে ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে, এবং তার দিক লাগবে। অর্থাৎ একটা ভেক্টর রাশির ভেক্টরের
মান ও দিক আছে, এটা ভেক্টরের প্রথম ধর্ম। দ্বিতীয় ধর্ম হচ্ছে মানের পরিবর্তনে বা দিকের পরিবর্তনে বা মান ও দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়। মান বা দিক বা মান ও দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তিত হয়। 3 নম্বর, দুটি ভেক্টর যোগ করলে আমরা একটা লব্ধি ভেক্টর পাবো। দুটি সমজাতীয় ভেক্টরের যোগকরণে আমরা একটি লব্ধি ভেক্টর পাবো। লব্ধি ভেক্টর পাই। ঠিক তেমনি একটি ভেক্টর বিভাজনে কোন ভেক্টর রাশিকে তার উপাংশে বিভক্ত করা যাবে। দুটি ভেক্টর রাশির গুণ করলে আমরা দেখব যে দুটো ভেক্টর রাশির যে কোনো একটার মান যদি শূন্য নাও হয় তাহলেও ভেক্টর রাশির গুণফল শূন্য হতে পারে। দুটি ভেক্টর রাশির কোনটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। স্কেলার রাশির ক্ষেত্রে যেটা কখনই হতে পারে না। আর ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না, এটার জন্য ভেক্টর বীজগণিত বা ভেক্টর জ্যামিতি প্রয়োগ করতে হয়। যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যাবে না। সাধারণ গাণিতিক নিয়ম মানে 3 যোগ 2 সমান 5 এভাবে করা যাবে না। সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না, এর জন্য ভেক্টর বীজগণিত বা জ্যামিতির আর ভেক্টর রাশির গুণনে, দুটো ভেক্টর রাশির গুণনে কখনো আমরা স্কেলার রাশি পেতে পারি, কখনো ভেক্টর রাশি পেতে পারি। দুটি ভেক্টর রাশি গুণনে আমরা একটি স্কেলার বা ভেক্টর রাশি গুণনের প্রকৃতি ভেদে আমরা কখনো স্কেলার রাশি বা ভেক্টর রাশি পাই। এইগুলো ভেক্টরের ধর্ম। ভেক্টরকে থেকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আর একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ, একটা ভেক্টরকে আমরা ঠিক ভেক্টরের ধর্মগুলোকে আমরা বললাম, আরো বিভিন্ন ভাবে বলা যায়। মোটামুটি এগুলো হচ্ছে ভেক্টরের মূল ধর্ম। ভেক্টরের প্রকাশ কেমন হবে? যে স্কেলার রাশি যার মান আছে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, ভেক্টর রাশি প্রকাশের জন্য মান দিক লাগে, তাহলে ভেক্টরের প্রকাশটা কেমন? ধরো এই হচ্ছে একটা স্কেলার রাশি,
তাহলে যখন আমরা ভেক্টর করব, ভেক্টরের প্রকাশ হতে পারে দুভাবে। এক হচ্ছে অক্ষর দিয়ে, আরেকটা হচ্ছে জ্যামিতিক রশ্মি দিয়ে। যেমন এ যদি স্কেলার রাশি হয়, ভেক্টর প্রকাশ কেমন হতে পারে? ধরো এর উপর আমরা একটা তীর চিহ্ন দেব, অথবা এর নিচে একটা তীর চিহ্ন দেব, উপরে একটা বার চিহ্ন দেব, নিচে একটা বার চিহ্ন, অথবা এই ভেক্টরকে আমরা মোটা করে দিয়ে দেব, অথবা এই ভেক্টরের উপর আমরা একটা ক্যাপ চিহ্ন দেব। ভেক্টরের প্রকাশ ঠিক এইভাবে হতে পারে। আর জ্যামিতিক প্রকাশটা কেমন? ধরো এই ভেক্টরটাকে একটা, এই ভেক্টরের পাদবিন্দু নিলাম, এই ভেক্টরের একটা শীর্ষবিন্দু নিলাম, পাদবিন্দু ধরো ও, শীর্ষবিন্দু আমরা পি নিলাম। এই ও বিন্দু এবং পি বিন্দু যে সংযোজক রেখাটা, এটাই হচ্ছে উপি ভেক্টর, বা আমরা যদি এটাকে এ ভেক্টর বলি, এ ভেক্টরের মান। অর্থাৎ উপি যে রেখাটা, ও এবং পি বিন্দু, দুইটা বিন্দুর মধ্যে সংযোজক রেখাটা, এটা হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্য বা ভেক্টরের মান বলছি। এবং তার দিক হবে কি? ও ভেক্টর থেকে পি ভেক্টর, পি বিন্দুর দিকে। ও বিন্দুকে বলছি আমরা পাদবিন্দু, পি বিন্দুটাকে বলছি আমরা শীর্ষবিন্দু বা প্রারম্ভিক বিন্দু, এটাকে বলবো শেষ বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। তাহলে ভেক্টরের অক্ষরগত প্রকাশ এটা। জ্যামিতিক প্রকাশ হতে গেলে অবশ্যই এটা পাদবিন্দু লাগবে এবং একটা শীর্ষবিন্দু লাগবে। তাহলে ভেক্টর ধর্ম বলতে গিয়ে আমরা ভেক্টরের প্রকাশটাকে বলে ফেললাম। পরবর্তী দিকটা হবে বিভিন্ন ভৌত রাশি, আমরা পদার্থবিজ্ঞানে যে ভৌত রাশিগুলো ব্যবহার করি তার ভেক্টরের প্রকাশ। শিক্ষণফল 2 বা 2 আসছি। বিভিন্ন ভেক্টরের যে ভৌত রাশিগুলোকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করব। প্রথমই হচ্ছে তল, যার ইংরেজি নাম হচ্ছে সারফেস। তল কাকে বলে? তোমরা শিখেছো যে ঘনবস্তুর পৃষ্ঠদেশকে তল বলে, কিন্তু ঘনবস্তু আবার খুঁজে নিতে হবে। তার চেয়ে বরঞ্চ আমরা বলতে পারি যে তাল দেখেছো তোমরা, তাল যেই জায়গাটায় পড়ে তাকেই বলছি আমরা তল। তল বিভিন্ন রকমের হতে পারে, সমতল, বক্রতল ইত্যাদি ইত্যাদি। তাহলে তল বলতে নরমালি আমরা সমতলকে বুঝি। ধরো এই যদি এটা আমরা তল নেই, এই তল এস বললাম এটাকে, তলের লম্ব বরাবর যে ভেক্টরটা, তলের লম্ব বরাবর, কোন তলের লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা হচ্ছে তাই হচ্ছে তল ভেক্টর। যে কোনো তলের লম্ব বরাবর, অবিলম্ব বরাবর, অবিলম্ব দিকে যে ভেক্টরটাকে পাই তাকেই বলবো আমরা তল ভেক্টর। আমাদের পদার্থবিজ্ঞানের আলোচনায় কিন্তু তল ভেক্টর অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। আমরা বিশেষ করে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে গাউসিয়ান তল, অর্থাৎ চুম্বকের তল, তড়িৎ ক্ষেত্রের তল বলতে গিয়ে গাউসিয়ান তল আমরা যখন বলবো তখন ঠিক এরকমই দেখবো। এটা তলের লম্ব বরাবর কিন্তু তল ভেক্টরটা কাজ করবে। তার দিকটাকে আমরা ধরো এটা দিয়ে প্রকাশ করতে পারলাম যে তল ভেক্টর দিয়ে কাজ করছে। তাহলে তল কি বললাম? তলের লম্ব বরাবর যে ভেক্টরটা তাকেই বলবো আমরা তল ভেক্টর। দ্বিতীয় হচ্ছে বল, যার ইংরেজি টার্ম হচ্ছে ফোর্স। আমরা জানি বল হচ্ছে একটা কারণ। বলবিদ্যায় তোমরা বিষয়টা পড়বে, বিশেষ করে এর সাথে জড়িত বিজ্ঞানী নিউটনের বলবিদ্যায় তোমরা পড়বে। বল হচ্ছে একটা কারণ, যে কারণ ছাড়া কোনো বস্তুর এই বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি না। তাহলে বল সেই বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করতে চায়। বলা হয় বল নায়মাত্মা বলহীন লভ্য, অর্থাৎ বল ছাড়া সেই অসীমকে কিন্তু লাভ করা যায় না। যে বলছে যে আমার বল নেই, দুর্বল, তার এটা প্রকাশ করার জন্য, সে যে দুর্বল এটা বোঝাবার জন্য কিন্তু তার একটু বল থাকা প্রয়োজন, নাহলে আমরা বুঝতেই পারবো না যে সে দুর্বল। অর্থাৎ বল ছাড়া কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, বস্তু ব্যক্তি সম্পর্কে আমরা ভালো ধারণা পেতে পারছি না। বলের বিভিন্ন প্রকার বোঝাচ্ছে, টানা বল, ঠেলা বল ইত্যাদি ইত্যাদি।
এর মধ্যে আমরা পরবর্তীতে আসবো। তাহলে বল, যার ইংরেজি ফোর্স, আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পেয়েছি এফ সমান এম এ। এখানে এফ হচ্ছে বল, এম ভর, এ হচ্ছে ত্বরণ। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তার দিক আছে, বলের দিক আছে, বলের মান আছে, এবং মানের সাথে বলের অবশ্যই দিক আছে। যেমন আমরা যখন বলবো মহাকর্ষ বল, এটা নির্দিষ্ট দিক বোঝাবে। অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, অবশ্যই, যার জন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তার পরবর্তী হচ্ছে কেন্দ্রমুখী বল। কোন বস্তু যখন বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন বৃত্তের কেন্দ্র বরাবর একটা বল কাজ করে বস্তুটাকে বৃত্তাকার পথে গতিশীল রাখে। বৃত্তাকার পথে গতিশীল রাখে। তাহলে যে বলের কারণে বস্তুটা বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকেই বলবো আমরা কেন্দ্রমুখী বল, এবং তার দিক সবসময় বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর হবে। ঠিক বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর বলটা থাকার কারণে বস্তুটাও বৃত্তাকার পথে গতিশীল হতে পারছে। আমরা পরবর্তী নিউটন বলবিদ্যা অধ্যায়ে ঠিক এই বল নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। কেন্দ্রমুখী বল মানে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্টারের দিকে যাবে, সেন্ট্রিপিটাল ফোর্স। তারপরে আরো আমরা দুটো রাশির কথা বলবো। প্রথম হচ্ছে টর্ক। ঘূর্ণন গতির ক্ষেত্রে এটা প্রযোজ্য। তোমরা চাকা আর ঘূর্ণনের কথা লক্ষ্য করবে, যাতা। এটা সরল যন্ত্র, একটা পাথরের উপরে আরেকটা পাথরের টুকরা মধ্য বরাবর তিলক আটকানো থাকে। ঘুরলে দুই পাথরের মাঝে যা রাখা হয়, যে বস্তুটা রাখা হয়, তা দুভাগ হয়ে যায়। বিভিন্ন ডালকে এভাবে ভাঙ্গা হয়। যাতা, যাতা যে কলটা কিভাবে কাজ করে, ধরো এটা একটা যাতার একটা পাথর, এখান থেকে আর দূরত্বে যদি আমরা এক বল প্রয়োগ করি, তাহলে দেখব আমরা যাতাটা ঘুরবে। অর্থাৎ যাতার এই প্রান্ত থেকে আর দূরত্বে, একটু দূরে যখন আমরা এক বল প্রয়োগ করি, দেখবো আমরা এর চারপাশে ঘুরছে। অর্থাৎ যে বলের কারণে কোন বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকেই বলে টর্ক। আমরা বস্তুটার কেন্দ্র থেকে আর দূরত্বে বল প্রয়োগ করছি, অবশ্যই এটা দৃঢ় বস্তুর ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে আমরা এক বল প্রয়োগ করছি। আমরা দেখবো পুরো বস্তুটা, পুরো যে এরকম পাথর খণ্ডটা, পুরো বস্তুটা রিজিড বডি যাকে বলছি, সে কিন্তু অক্ষর চারপাশে ঘুরবে। তাহলে যে তলে আমরা বল প্রয়োগ করছি তার লম্ব তল বরাবর দেখবো আমরা ঘুরবে। তলের লম্ব তল বরাবর ঘুরছে, অবশ্যই একটা সুনির্দিষ্ট দিক আছে, এবং এর দিকটা ডানহাতি স্ক্রু নিয়ম আমরা পড়বো ভেক্টরে। ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্দেশিত হবে। রাইট হ্যান্ডেড স্ক্রু রুল বা ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে এই টর্ক ভেক্টর দিক নির্দেশিত হবে, ঘূর্ণন ভেক্টরের দিক নির্দেশিত হবে। এবং আমরা বলবো টর্ক টাউ সমান আর ক্রস এফ। ভেক্টর গুণন আমরা পরবর্তীতে পড়বো, গুণন ভেক্টর গুণনে। অর্থাৎ আর এবং এফ যে তলে কাজ করছে তার লম্ব তল বরাবর ঘূর্ণনটা হবে, এটাই বোঝাতে চেয়েছে। পরবর্তীতে আমরা এটি বিস্তৃত আলোচনা করবো। অর্থাৎ ঘূর্ণন গতির সাথে কিন্তু এই টর্ক জড়িত। রৈখিক গতির ক্ষেত্রে বল যে কাজ করছে, ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক, অর্থাৎ যে বলের কারণে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে তাকেই কিন্তু আমরা টর্ক বলছি। আর প্রবণতা থাকলে ঘুরবেই। তার পরবর্তী আরেকটা ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব, তাকে বলবো আমরা কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। একে আমরা এল দিয়ে প্রকাশ করব। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে বলেছি
যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা শুধু ভরবেগ নয়, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তু রৈখিক ভরবেগের পরিবর্তন কিন্তু সেদিকে হয়। রৈখিক শব্দটা আমরা বলছি না, তখন কৌণিক গতিতে আমরা আলোচনা করিনি। এখন দেখবো যে ভরবেগ দুইটা, রৈখিক গতির ক্ষেত্রে যে ভরবেগ তাকে রৈখিক ভরবেগ বলা হয়, কি পি দিয়ে প্রকাশ করা হয়, আর কৌণিক গতির ক্ষেত্রে যে ভরবেগ তাকে বলবো কৌণিক ভরবেগ। আমরা দেখবো এক্ষেত্রে যদি আমরা ঘন অক্ষ থেকে আর দূরত্ব যদি পি রৈখিক ভরবেগ প্রয়োগ করি, তখন দেখব এখানে যে ভরবেগটা পাবো তাকে বলবো আমরা এল। আমরা বলবো এল সমান আর প্লাস পি। আগের মতোই আর এবং পি যে তলে কাজ করছে তার লম্ব তল বরাবর হবে কৌণিক ভরবেগ। অবশ্যই কৌণিক ভরবেগ দিক, তা এই যে তলে কাজ করছে তার লম্ব তল বরাবর হবে। আমরা বলতে চেয়েছি যে ভেক্টর রাশিগুলো পেয়েছি তার সুনির্দিষ্ট কিন্তু দিক আছে, মানের সাথে সাথে দিক আছে, তলের নির্ভরতাও আছে কোন তলে কাজ করছে। তাহলে ভেক্টর যখন আমরা বুঝবো, তলের বিষয়টা বুঝবো, তারপর দিক নির্ভরতা বুঝবো, তারপর ভেক্টরের যে প্রকাশটা আমরা দেখলাম যে কিভাবে ভেক্টরগুলোকে প্রকাশ করতে পারি, মান দিক এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো। তাহলে ভেক্টর বুঝতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় কিন্তু বোঝা লাগবে। আর জীবনের সাথে কিন্তু ভেক্টরের অনেক সম্পর্ক, দিক নির্ভরশীলতা, ডিরেকশনালিটি যাকে বলে, জীবনের কিন্তু দিক নির্ভরশীলতা চাই, নির্দেশতা চাই। তাহলে ভেক্টর আমাদেরকে ঠিক সেই বিষয়গুলো বলবে। আর পদার্থবিজ্ঞানের এমন কোনো জায়গা নেই যেখানে রাশিগুলোর প্রকাশ আমরা ভেক্টর দিয়ে করবো না। রাশি মানে ভৌত রাশি, পরিমাপকৃত রাশি, তার দিক এবং মান দুটা বিষয় কিছু কিছু রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা ভেক্টরের যে দ্বিতীয়, এই চ্যাপ্টারের দ্বিতীয় যে শিখন ফলটা, অনেকগুলো বিভিন্ন রাশির আমরা ভেক্টর প্রকাশ দেখলাম। প্রথমে হচ্ছে তল, তারপর হচ্ছে বল, তারপর কেন্দ্রমুখী বল এবং টর্ক, একদম শেষ রাশিটা আমরা আলোচনা করলাম কৌণিক ভরবেগ। এরকম আমরা অসংখ্য রাশি পাবো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে। আমাদের 3 নম্বর যে শিখন ফল আজকের আলোচনা, সেটা হচ্ছে কতিপয় ভেক্টর। কতিপয় ভেক্টর, বিভিন্ন প্রকারের ভেক্টর আছে, মান এবং দিক নিয়ে যাদের কাজ। আমরা প্রথমে একটা একটা করে লিখছি। প্রথম হচ্ছে স্বাধীন ভেক্টর। প্রথম হচ্ছে স্বাধীন ভেক্টর, ফ্রি ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যায় তাকে বলবো স্বাধীন ভেক্টর। ইচ্ছে মতো, ধরো আমরা বললাম ওপি একটা ভেক্টর, ওপিকে এখানে না নিয়ে আমরা এখানে নিলাম। যে ভেক্টর তার মান এ, এই ভেক্টরের মান হচ্ছে এ, একে আমরা পরম মানও বলতে পারি অথবা এ বলতে পারি। তো যে ভেক্টরের মান এ, তার পাদবিন্দু আমরা এখানে নিতে পারলাম, তাহলে উপি ভেক্টরকে এ বললাম। মান ঠিক রেখে পাদবিন্দুটাকে আমরা বাম পাশে সরিয়ে নিলাম, ওপিটাকে এ ভেক্টর বললাম। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যায় তাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। স্বাধীনতার যুগে স্বাধীনতা আমরা থাকতে চাই, তাহলে স্বাধীনভাবে যে ভেক্টরগুলো থাকছে তাকে বলছি আমরা স্বাধীন ভেক্টর। দ্বিতীয় যে ভেক্টর তাকে বলবো আমরা স্বাধীনতার পুরোরাশি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। বাঙালি জাতি স্বাধীনতার চিন্তা চেতনায় গড়া, কিন্তু এই বাঙালির উপর কত ঝড়ঝাপটা আসতেছে প্রতি মুহূর্তে, হাজার হাজার বছর থেকে শুরু হয়েছে। আমরা বিভিন্ন কারণে সীমাবদ্ধ হয়েছি। 1757 সালে সীমাবদ্ধ হয়েছি, স্বাধীনতা হারিয়েছি। 71 সালে এসে আমরা মুক্ত হয়েছি। আরো কত বিষয়গুলো আমাদের আসতেছে। তাহলে সীমাবদ্ধ ভেক্টর, যার ইংরেজি নাম হচ্ছে লোকালাইজড। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যায় না। যে আমরা চান্দিনা স্টপেজে বা স্টেশনে নেমেছিলাম, নেমে কলেজে আসছি, চান্দিনা রেজাউল আহমেদ কলেজে আসছি। তো ওখানে কিন্তু চান্দিনা স্টপেজে নামতে হয়েছে। যদি চান্দিনা স্টপেজে নামিয়ে চান্দিনা রেজাউল আহমেদ কলেজে আসতে গেলে এখানে কিন্তু স্টপেজটা সুনির্দিষ্ট। যদি আমরা চান্দিনা স্টপেজে নামি তাহলে কিন্তু আমাদের এই চান্দিনা স্টপেজ থেকে যাত্রা শুরু করে কলেজের দিকে আসতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু পাদবিন্দু কিন্তু সুনির্দিষ্ট, এখান থেকে আমরা দূরত্ব মাপছি, সরণ মাপছি। যদি এমন ভেক্টর হয় যে যার পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া যায় না, একটা জায়গায় সুনির্দিষ্ট জায়গাতে নেওয়া লাগে, তাহলে ওই বিন্দুটাকে বলবো আমরা ওখান থেকে যে ভেক্টরটা পাবো তাকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেমন পৃথিবীর ভারকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মাপতে গেলে পৃথিবীর ভারকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এটাও কিন্তু সীমাবদ্ধ ভেক্টর হয়ে যাবে। এটা দিতে সীমাবদ্ধ ভেক্টর। তারপরে আমরা বলবো সদৃশ ভেক্টর।
লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর কি? যে ভেক্টর গুলা সমজাতীয় ভেক্টর গুলা একই দিকে কাজ করে। ধরো এ এবং বি দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, সমজাতীয় ভেক্টর, তাহলে এদেরকে বলবো আমরা সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, আনলাইক ভেক্টর, যে ভেক্টর গুলা মান যাই হোক বিপরীত দিয়ে কাজ করছে। তাকে বলছি আমরা বিসদৃশ ভেক্টর। চারটা ভেক্টর চলে গেল। সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরস, যে ভেক্টর গুলার মান সমান এবং দিকও একই, ওই ভেক্টর গুলোকে বলছি আমরা সমান ভেক্টর। পাদবিন্দু আমি যে কোনো জায়গায় নিতে পারি। ধরো এখান থেকে যাত্রা শুরু না করে আমরা এখান থেকে যাত্রা শুরু করতে পারি। তো যে ভেক্টর গুলার মান সমান, দিকে একই দিকে, তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। আর ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, যে ভেক্টর গুলার মান সমান কিন্তু দিক বিপরীত, এমন যদি দুটা ভেক্টর পাই, তাহলে এই দুটা ভেক্টরকে বলবো আমরা মান সমান দিক বিপরীত। তাহলে একটাকে আরেকটার আমরা ঋণাত্মক ভেক্টর বলবো। সমরেখ ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, যে ভেক্টর গুলা একই দিকে, সমজাতীয় ভেক্টর একই দিকে বা পরস্পরের সমান্তরালে কাজ করছে। ধরো এ বি সি তিনটা ভেক্টর নিলাম, এটা দেখলাম যে একই রেখায় বা পরস্পরের সমান্তরালে কাজ করছে, এদেরকে বলবো আমরা সমরেখ ভেক্টর। একই রেখায় বা পরস্পরের সমান্তরালে কাজ করছে, এদেরকে বলছি আমরা কোলিনিয়ার ভেক্টর অথবা সমরেখা ভেক্টর। তারপর হচ্ছে সমতলীয় ভেক্টর, কোপ্লানার, যে ভেক্টর গুলো একই তলে অবস্থান করছে, দিক বিভিন্ন হোক, যে ভেক্টর গুলা সমজাতীয় ভেক্টর গুলো একই তলে অবস্থান করছে, তাদেরকে বলছি আমরা সমতলীয় ভেক্টর। তারপরে আমরা যাব সঠিক ভেক্টর। প্রপার ভেক্টরস, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয়, তাকে বলছি আমরা সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। আর যে ভেক্টরের মান শূন্য, তাকে বলবো আমরা শূন্য বা নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য, এইভাবে তো শূন্য ভেক্টর পাওয়া যায় না। একই বিন্দুতে যদি দুটা সমান ভেক্টর বিপরীত দিয়ে কাজ করে, তাহলে এখানে একটা শূন্য ভেক্টর উৎপন্ন হয়। এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একই বিন্দু হবে। শূন্য ভেক্টরকে নরমালি আমরা শূন্য দিয়ে আমরা প্রকাশ করি, শূন্য ভেক্টর ঠিক এভাবে প্রকাশ করা হয়। তারপরে গুরুত্বপূর্ণ যে ভেক্টর, একক ভেক্টর। তিনি এক এবং অদ্বিতীয় যখন আমরা বলি, ঠিক একের প্রকাশ। দুনিয়াটাই কিন্তু একেরই কাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাবিশ্বটা পুরোটা একেরই কিন্তু বিভিন্ন রকম প্রকাশ মাত্র। অসীম বলি সসীম বলি, পুরোটাই কিন্তু তার প্রকাশ। তাই একক ভেক্টরটা কি হবে? যে ভেক্টর রাশির মান এক একক এবং তার দিক আছে, যে ভেক্টর গুলার মান এক একক কিন্তু দিক আছে। আমরা যদি চিন্তা করি, ধরো এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে এক্স, আমরা ভাবি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই কাজ করছে, এবং আমরা ভাবি এই প্রতিটার মান হচ্ছে
প্রতিটা এই আই এর যে মান ঠিক এইটুক পর্যন্ত আমরা বলি, এইটুক পর্যন্ত হয়, এইটুক পর্যন্ত হয়, এইটুক পর্যন্ত আমরা। তাহলে এখানে দেখো এক্স ভেক্টর 1 2 3 4 5 6টা এর সমন্বয় হচ্ছে। অর্থাৎ যে কোনো ভেক্টর কিন্তু অনেকগুলো একক ভেক্টরের সমন্বয়, গুণফল বলতে পারো, সমন্বয় বলতে পারো। এবং একক ভেক্টর হবে কি, যে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ দেই, আমি যদি এটাকে xi বলি, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেই, মান মানে পরম মানও হতে পারে, শূন্য নয় এরকম, শূন্য মান নয় এরকম যে কোনো ভেক্টরকে, শূন্য নয় এরকম যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে ওইদিকে আমরা, ওই ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর পাবো। অর্থাৎ x অক্ষের দিকে আমরা একক ভেক্টরকে i বলবো, এটা সুনির্দিষ্ট। y অক্ষের দিকে একক ভেক্টরকে j বলবো, z অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা k বলবো। তাহলে একক ভেক্টর দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করব। তার পরবর্তীতে আমরা বলবো আয়তাকার একক ভেক্টর। আমরা যখন যে কোনো তল চিন্তা করব, সেক্ষেত্রে দেখবো তলকে প্রকাশ করতে গেলে দুইটা অক্ষের প্রয়োজন হয়, 2 মাত্রায়। 3 মাত্রায় তাকে প্রকাশ করতে গেলে 3টা অক্ষের প্রয়োজন হয়, আমরা সেদিকে যাব। এ হচ্ছে একক ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টরস, আর আয়তাকার একক ভেক্টর রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরস। এটা কেমন, আমরা যদি চিন্তা করি এইটার মতো 3 মাত্রা, ধরো এইদিকে x অক্ষ, এইদিকে y অক্ষ, এইদিকে z অক্ষ। তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর y, y অক্ষ বরাবর একক ভেক্টর j, z অক্ষ বরাবর একক ভেক্টর যদি k হয়, এবং তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু আয়তক্ষেত্রের মতো, আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে 3টা একক ভেক্টর কাজ করছে, অর্থাৎ x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, x তো ধনাত্মক x নিচ্ছি আমরা, ঋণাত্মক নয়, 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর কাজ করছে তাদেরকে বলছি আমরা আয়তাকার একক ভেক্টর। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যাকে বলছি আমরা পজিশন ভেক্টর। কেমন, একটা তল চিন্তা করছি, পি একটা বিন্দু, ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টর তাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর যদি জানা যায় তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টর উপিকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, এখানে একে কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে মূলবিন্দু সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্ণয় করা যায় তাকেই বলবো আমরা অবস্থান ভেক্টর। তারপরে হচ্ছে সরণ ভেক্টর। ধরো পি বিন্দুর অবস্থানকে আমরা r1 বললাম, এখানে একটা বিন্দু নেই, কি বিন্দুর অবস্থানকে আমরা r2 বলি, তাদের যে পার্থক্য তাকে আমরা ডেল্টা আর দিয়ে প্রকাশ করি, ডেল্টা আর সমান r2 মাইনাস 1। অবস্থান অর্থাৎ অবস্থান ভেক্টরের যে পরিবর্তন তাকে বলবো আমরা সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমরা বলবো ডেল্টা আর সমান r2 মাইনাস r1। ধরো পি বিন্দুর স্থানাঙ্ক যদি -3, 4 এবং 5 হয়, কি বিন্দুর স্থানাঙ্ক যদি 3, -2, 4 হয়, তাহলে আমরা অবস্থান ভেক্টর এখান থেকে বের করতে পারি। আমরা দেখব r1 সমান হয়ে যাবে -3i প্লাস 4j প্লাস 5k, এবং r2 সমান হবে 3i minus 2j plus 4k, del r2 minus r1 সমান আমরা
বের করে ফেলতে পারবো, এবং তার পরবর্তীতে আর এর মান, ডেল্টা আর এর যে মান আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ সরণ ভেক্টর থেকে আমরা দুইটা বিন্দুর অবস্থানের পার্থক্য থেকে আমরা মানটাও বের করে ফেলতে পারবো। আমাদের অনেক অসংখ্য ভেক্টর আছে, আমরা আরেকটা ভেক্টর দিয়ে শেষ করব, তাকে বলবো আমরা বিপ্রতীক ভেক্টর। রেসিপ্রোকাল ভেক্টরস, অর্থাৎ একটা ভেক্টর এ, তার মান যদি 5i হয়, বি তার মান যদি 1/5i হয়, অর্থাৎ দিক ঠিক আছে, দুটা ভেক্টরের একটার মান আরেকটার যদি বিপরীত হয়, তাহলে তাদেরকে আমরা বলবো বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর। তাহলে অনেকগুলো ভেক্টর আমরা আলোচনা করে নিলাম। এর বাইরে কিন্তু সরলরৈখিক গতির ক্ষেত্রে যে ভেক্টর তাকে রেডিয়াল ভেক্টর বলছি আমরা, বা রৈখিক ভেক্টর, কৌণিক গতির ক্ষেত্রে যে ভেক্টর তাকে আমরা পোলার ভেক্টর বলবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকের এই আলোচনা, এই যে শিখন ফল আমরা আলোচনা করলাম, তিনটা শিখন ফল, ভেক্টরের বিভিন্ন ধর্ম, তারপরে কতগুলো ভৌত রাশির ভেক্টর প্রকাশ, তার পরবর্তীতে আমরা ভেক্টরের প্রকারভেদের মধ্যে আমরা অনেকগুলো ভেক্টর আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তাহলে যে এই করোনার প্রভাব তোমরা সুন্দরভাবে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই দিক নির্দেশনতা, রাষ্ট্রের যে দিক নির্দেশনা তোমরা এটা মেনে চলছ। রাষ্ট্র কি বলছে? নিরাপদ দূরত্বে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, রেখে তোমাদের প্রতিদিনের যে লেখাপড়ার কাজকর্ম তোমরা করছো এভাবে চালিয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ভেক্টর যোজন নিয়ে আমরা আলোচনা করব, ভেক্টর যোজন নিয়ে আমরা